সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। আবারও সক্রিয় আন্ডারওয়ার্ল্ড, এলাকার আধিপত্য নিতে পুরনো সন্ত্রাসীদের সাথে মরিয়া নতুনরা। হামলা গোলাগুলিতে উদ্বিগ্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ছোড়া হয় শতাধিক হাতবোমা, এলাকায় উত্তেজনা। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমীর স্নান উৎসবে পুণ্যার্থীদের ঢল, ব্রহ্মপুত্র পারে পূজা অর্চনা, সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ বাংলাদেশ বললেন উপদেষ্টা। যুগের পথে গণমানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার চ্যানেল যমুনা টেলিভিশন। ভয় শঙ্কা ঠেলে সত্য ও তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে জনতার পাশে থাকার লক্ষ্য। জুলাই আগস্টে এসে জনপ্রিয় হয়েছে, যারা এরকম ভাবেন তারা ভুল করেন। যমুনা টেলিভিশন শুরু থেকেই চেষ্টা করেছে মানুষের সাথে থাকার জন্য, মানুষের কথা বলার জন্য। লঞ্চ বোঝাই করে রাজধানীতে ফিরছে মানুষ। ঈদ উদযাপনের আনন্দ নিয়ে ট্রেন বাসেও কর্মজীবীদের ভিড়, নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি সবার মাঝে। যাতায়াতের দিক দিয়ে অনেক ভালো, আসার সময় অনেক রিল্যাক্সে চলে আসছি। সিন্ডিকেট ছিল, এবার সিন্ডিকেট নেই। রাস্তার এখন সার্বিক পরিস্থিতি সব ভালোর ভিতরে আছে। শুল্ক বৃদ্ধির মার্কিন সিদ্ধান্তে ভরকে যাওয়ার কিছু নেই, মত বিশ্লেষকদের। ভারতের অনভিজ্ঞতা ও ভিয়েতনামের ভিন্ন ক্যাটাগরির সুযোগ নেওয়ার পরামর্শ। নির্মমতার রোমহর্ষক ভিডিও প্রকাশের পরেও গাজায় ইসরায়েলি আগ্রাসন, বিমান হামলায় আরও ৩৮ জনের মৃত্যু, আশ্রয় শিবিরগুলো হয়েছে টার্গেট। দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছে আমি ফারহানা ন্যান্সি। আবারও উত্তপ্ত দেশের আন্ডারওয়ার্ল্ড, পুরনো সন্ত্রাসীদের সাথে নতুনরাও এলাকায় আধিপত্য নিতে মরিয়া। এরই মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে 2 ব্যবসায়ীর অফিসে গুলি ও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা, যার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। 24 মার্চ সন্ধ্যা 7:21। মোহাম্মদপুরের টাউন হল এলাকায় এক মোটরসাইকেলে আসে 3 জন। এদের মধ্যে মুখোশ পরা 2 জন প্রবেশ করে বাড়ির ভেতরে। নিচতলায় ব্যবসায়ীর অফিসে ঢুকে ক্যাপ্টেনের নামে 1 কোটি টাকা দাবি করে। পরে 2 রাউন্ড গুলি করে চলে যায় সন্ত্রাসীরা। এ সময় অন্যজন মোবাইল দিয়ে তা ভিডিও করে। এ সময় আতঙ্কে ছুটোছুটি করতে থাকে আশপাশের মানুষ। আমার বললো মনির ভাই কই, আমি কই তো নাই বাইরে, এই কথা কয়ে শুট করে দিচ্ছে অবশ্য। পরে আমরা ক্যাপ্টেনের লোক 5 মিনিটের মধ্যে মনির ভাইয়ের খবর দিই। আমি তো পুরো আতঙ্ক হয়ে গেছিলাম, পুরো অজ্ঞান। এরপরে আর কি হয়েছে আমার মাথায় সেন্সটা ছিল না। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, দুবাইয়ের নাম্বার থেকে ফোন করলো। ফোন করে তো বললো যে মনির ভাই বলছেন? আমি জি, আমি ইমন ভাইয়ের ছোট ভাই বলতেছি। তো ইমন ভাই আপনাকে সালাম দিছে, আপনি আমাদের জন্য ঈদ বকশিস 50 লক্ষ টাকা। ইমন ভাইকে তাকে বলেন ফোন দিতে।
তো সে বলে যে আপনি বেশি বুঝেন। এই হামলার ঘটনায় জাবেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জানা গেছে এই জাবেদ জসিমের বিশ্বস্ত লোক। মনির সাহেবের ওখানে যে একটা গুলি করা হয়েছিল সেই ঘটনায় কিন্তু আমাদের মামলা হয়েছে এবং আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মোটরসাইকেল উদ্ধার, যে মোটরসাইকেল নিয়ে তারা এসেছিল সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমরা সেই ঘটনাটি ডিটেক্ট করেছি। এই গোলাগুলির ঘটনার ঠিক 3 দিন পর 27 মার্চ মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের আরেক ব্যবসায়ীর অফিসে হামলা করে সন্ত্রাসীরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভর দুপুরে মাস্ক পরা 8 যুবক মানিকগঞ্জ বিল্ডার্সের অফিসের সামনে যায়। কিছুক্ষণ পর অফিসের শাটারে হামলা করে সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে এর 2 দিন পর 29 মার্চ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়েও হুমকি দিয়ে আসে সন্ত্রাসীরা। 5টার সময় একটা ফোন আসে, মুঠোফোনে। ফোনে বলতেছে, ওই ছেলেটার নাম বলতেছে রবিন। আমি কি বলেন? সকালবেলা কি কোনো লোক গেছিল? আমি গেছিল। তাহলে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলেন না কেন? আমি বললাম কোন বড় ভাই? বললো জসিম ভাই। আমি যখন নাকি জিজ্ঞেস করলাম যে আমি আসলে জসিম ভাইয়ের তো চিনি না। জসিম ভাই চিনেন না? লাল্লু ভাই আর বাদল ভাইয়ের বড় ভাই হলো জসিম ভাই। এর ভিতরে সে খেপে গেছে এবং অনেক কথাবার্তা আমার গালিগালাজ পাচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই হামলায় জড়িত একজনকে শনাক্ত করেছে যমুনা টেলিভিশন। এদের মধ্যে এই যুবকের নাম মারুফ, যিনি যুব মহিলা লীগের মোহাম্মদপুর থানার সভাপতি কলির ছোট ভাই। মারুফও জসিমের ঘনিষ্ঠজন। তাদের যে মূল হোতা, সেই মূল হোতা পর্যন্ত আমরা হয়তো পৌঁছায় যাব অচিরেই। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আপনারা দেখে থাকবেন যে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের কিন্তু আমরা যে কোনো ভাবেই আমাদের কিন্তু আইনের আওতায় তাদের নিয়ে আসছি। দ্রুত এসব অপরাধীদের গ্রেপ্তারের দাবি সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে উপজেলার দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবর আওয়ামী লীগের সমর্থক। দীর্ঘদিন ধরে এই দুপক্ষের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগে কয়েক দফা সংঘর্ষও জড়িয়েছে তারা। শনিবার সকালে কথা কাটাকাটির জেরে আবারও সংঘর্ষ হয়। অনেকে বালতিতে হাত বোমা নিয়ে সংঘাতে জড়ায়। বিকট শব্দে ঘটতে থাকে বিস্ফোরণ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী SM শাকিল। শাকিল, একটু জানতে চাই সংঘর্ষের পর এলাকার এখন কি অবস্থা, আর এই ঘটনায় কি কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কিনা? কিন্তু এলাকায় আমরা রয়েছি, সেখানে আমরা দেখেছি পুলিশ মোতায়েন রয়েছে। এখানে এখনো কাউকে আটক বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি, এমনটাই আমরা পুলিশ প্রশাসন থেকে জানতে পেরেছি। তবে প্রথম সূত্রপাত হয় জাজিরার যে কাজিয়ারচর এলাকা আছে, সেখান থেকে কিন্তু ঘটনার প্রথম সূত্রপাত হয়। জানা যায় যে ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছিল কুদ্দুস ব্যাপারী এবং তার বিপক্ষ দলে যিনি ছিলেন জলিল মাতবর, তারা উভয়ই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত, এমনটা কিন্তু আমরা স্থানীয়ভাবে জেনেছি। এবং তাদের মধ্যে কিন্তু দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল, এমনটা কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন এলাকায় রয়েছেন এবং থমথমে অবস্থা বিরাজ করছে, এমনটা কিন্তু আমরা দেখছি। তবে এখানে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি এবং কাউকে কিন্তু এলাকায় ওই রকম ভাবে পুরুষ শূন্য বলা চলে, এলাকায় এখনো ওইভাবে পুরুষ কাউকে পাওয়া যাচ্ছে না। তবে
লোকজন তারা জানিয়েছেন, তারা কিন্তু বলছেন যে গতকালকে জলিল মাতবরের সমর্থকের উপরে কুদ্দুস ব্যাপারীর যে সমর্থকরা আছে তারা কিন্তু তাদের সাথে বাকবিতণ্ডা জড়ায় এবং সেই সমর্থক কিন্তু কুদ্দুস ব্যাপারীর লোকজন তারা মারধর করেন এমনটাই কিন্তু তারা অভিযোগ করেছিলেন এবং সেই ঘটনার সূত্রপাত ধরে কিন্তু আজকে সকালে এই ঘটনা ঘটেছে এবং হাত বোমা বিস্ফোরণ এবং সংঘর্ষে তারা জড়ায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই শরীয়তপুরে যে জাজিরা কাজিয়ার চরের এলাকা থেকে কিন্তু সংঘর্ষের সূত্রপাত হওয়ার পরে এখান থেকে যারা রয়েছেন দুই দলের সমর্থক তারা কিন্তু বিলাসপুরেও আবার নতুন করে সংঘর্ষ ঘটায়। সেই সমর্থক তারা কিন্তু বিলাসপুরেও আবার নতুন করে সংঘর্ষ ঘটায়। সেই শাকিল, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে শুরু হয়েছে 2 দিন ব্যাপী অষ্টমী স্নান উৎসব। এতে ঢল নেমেছে পুণ্যার্থীদের। শুক্রবার রাত 2:07 শুরু হয়েছে স্নানের লগ্ন। ব্রহ্মপুত্র পাড়ে ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন স্থানের সনাতন ধর্মাবলম্বীরা। অংশ নিয়েছেন ভারত, নেপাল সহ কয়েকটি দেশের পুণ্যার্থীরাও। নদের অন্তত 20টি পয়েন্টে স্নান উৎসবে মেতেছেন তারা। পাপ মোচনের আশায় চলছে পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতা। জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, কাজ করছে মেডিকেল টিম। শনিবার রাত 12:51 শেষ হবে এবারের আয়োজন। আমাদের পূর্বপুরুষরা বলছে স্নান করলে তাদের পাপ মোচন হয়, তার জন্য আমরা সবাই এখানে আসছি। মা বাবার নামে একটা বুঝিয়ে দিতে আইছি, মা বাবার শান্তি, আত্মা শান্তি পাও। আমরা যে পাপ করেছি এটা যাতে পুণ্যের জন্য আমরা আসি, যে আমাদের ক্ষমা করুক ভগবান। দাউদকান্দিতে আসছি সৌন্দর্যভাবে, এবার পুণ্য তীর্থস্থান অষ্টমী স্থান হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উৎসব পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের আর অন্য কোথাও নেই। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে। দর্শক, স্নান উৎসবের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। উৎসবে তো পুণ্যার্থীদের ঢল নেমেছে, একটু এই উদযাপনের কথা আপনার কাছ থেকে জানতে চাই। ন্যান্সি, আপনি ঠিকই বলেছেন যে লম্বা ছুটির হওয়ার কারণে এবার কিন্তু পুণ্যার্থীদের ঢল অনেকটা বেশি ছিল এবং গত অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক পুণ্যার্থী পুণ্য স্নানে অংশগ্রহণ করতে এসেছেন। আমি যদি এখন দেখাতে চাই আপনার পেছনে, এখনও কিন্তু মানুষ আসছেন এবং পুণ্য স্নানে অংশগ্রহণ করছেন। সকালে যেটি ছিল যে তিল ধারণের ঠাঁই ছিল না এই লাঙ্গলবন্দের যে 3 কিলোমিটার এলাকা জুড়ে, অর্থাৎ শুধু মানুষ আর মানুষ, পুণ্যার্থী তারা সকলেই কিন্তু এসেছেন যে এখানে যে পাপ মোচনের জন্য। অর্থাৎ তারা পৌরাণিক মতে যে পরশুরাম মুনি যে পাপের মাকে হত্যার দায়ে যে কুঠার তার হাতে লেগে গিয়েছিল, সেই কুঠার এই লাঙ্গলবন্দের এখানে এসে যখন স্নান করেছিলেন তখন তার হাত থেকে খসে পড়েছিল। সেই কারণে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা এখনো মনে করেন যে এখানে আসলে পুণ্য হবে। সেই তিথি অনুযায়ী কিন্তু তারা এখানে আসেন এবং প্রতি বছর কিন্তু স্নানে অংশগ্রহণ করেন। বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আমি এখানকার এসপির সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এবং আয়োজক কমিটির পক্ষ থেকেও ব্যাপক সেবা দেওয়া হয়েছে। অর্থাৎ পুণ্যার্থীরা যাতে এখানে এসে কোনো রকমের ঝুঁকি ঝামেলা ছাড়াই তাদের স্নানটি সম্পূর্ণ করতে পারেন, সেজন্য সার্বিক যে ব্যবস্থাপনা সকল কিছু কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে গ্রহণ করা হয়েছে। ন্যান্সি স্মিথ, আপনাকে অনেক ধন্যবাদ। একটি গণমাধ্যমকে ঘিরে রাজপথে মানুষের আনন্দ উদযাপন, স্লোগানে উচ্ছ্বাসের প্রকাশ কেবল একটি চ্যানেলকে ঘিরে। দায়িত্বশীলতার সাথে নাগরিকের পাশে থাকার বিনয়ী চেষ্টাই যমুনা টেলিভিশনকে এনে দিয়েছে এমন ভালোবাসা। শুরু থেকেই আধুনিক সাংবাদিকতা, তথ্য আর তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ছিল আমাদের লক্ষ্য। 11 বছর পেরিয়ে 12তে আপনাদেরই যমুনা। সব দল মতের বিপুল আকাঙ্ক্ষা পূরণই যুগের পথে যমুনার লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীতে টিম যমুনার কথা জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। জনতার কি দারুণ আস্থা ও বিশ্বাস বেসরকারি একটি চ্যানেলের উপর। একমাত্র যমুনা টিভি ছাড়া কোনো
রাজপথের উত্তপ্ত সংগ্রামমুখর বিদ্রোহ দিন শেষে স্লোগানে স্লোগানে ভালোবাসার বহিঃপ্রকাশ। চব্বিশ ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেল যমুনা সব রক্তচক্ষু উপেক্ষা করে পাশে থাকে সাধারণের। দুর্যোগের সংজ্ঞায় মানুষের বিপন্নতার চেয়ে আর কি বড় হতে পারে? যুদ্ধক্ষেত্র বনে যাওয়া দেশে নিপীড়িতের কথা বলে টিম যমুনা। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। জুলাই আগস্টে ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরতে পরতে যমুনার প্রতি মানুষের নির্ভরতা কতটা প্রবল ছিল তাদের বয়ানেই তা স্পষ্ট। আপনাদের চ্যালেঞ্জকে আমরা সমর্থন করি সবচেয়ে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। কিন্তু এই অকুণ্ঠ ভালোবাসা কিংবা আকাশচুম্বী জনপ্রিয়তা কি কেবল সাম্প্রতিক ভূমিকার জন্য, নাকি জন্ম থেকে তার সত্য সাংবাদিকতায় নিজেকে বিসর্জন? হুট করে সাফল্য পাওয়া যায় না। সাফল্য পেতে হলে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই এগোতে হয়। সো যমুনা টেলিভিশন হুট করে জুলাই আগস্টে এসে জনপ্রিয় হয়েছে, যারা এরকম ভাবেন তারা ভুল করেন। যমুনা টেলিভিশন শুরু থেকেই চেষ্টা করেছে মানুষের সাথে থাকার জন্য, মানুষের কথা বলার জন্য। 11 বছর আগে সম্প্রচারে আসার কালে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল মানুষের কথা বলা, তা নিয়েই আমাদের পথ চলা। সংসেজে নয়, সাংবাদিকতায় সব দিক ও মতের বক্তব্য আর নির্ভরযোগ্য তথ্যের মিশেলে যমুনা হতে চেয়েছে গণমানুষের। আমরা তুলে ধরব গণমানুষের গণদাবি, গণ অভিযোগ, গণ দুর্ভোগ আর বঞ্চনার কথা। সঠিক সাংবাদিকতা করতে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল আমাদের। মামলার মুখোমুখি হতে হয়েছে, আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে রাজধানী থেকে দেশের নানা প্রান্তের সহকর্মীদের। প্রতিষ্ঠা থেকে শুরু করে শাসকের রক্তচক্ষুর বিপরীতে নানান ভয় ও শঙ্কা ঠেলে জনতার পাশে আপোষহীন। গত 11 বছর সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে। অন্যান্য সংবাদ মাধ্যম যদি বাধার মুখে পড়ে, যমুনা টেলিভিশন তার চেয়ে বেশি বাধার মুখে পড়েছে। যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় কখনোই ছিল না, যেখানে যমুনা টেলিভিশনকে এটা ফেস করতে হয়েছে অন্যদের চেয়ে আরও অনেক বেশি। টিম যমুনার আন্তরিকতা আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিও মিলেছে নানাভাবে। ইউটিউব, ফেসবুকের ডিজিটাল দুনিয়ায় দেশের সর্বোচ্চ সাবস্ক্রাইব যেন তারই প্রমাণ। মিথ্যে, প্রোপাগান্ডা, ভুল তথ্যের ভিড়ে সতর্ক আর দায়িত্বশীল যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশন মানুষের মনে যে জায়গা করে নিয়েছে, ভবিষ্যতে আশা করি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যেন নিউজগুলো সব সত্যের সন্ধানে আসে। সত্যের প্রতীকগুলোও অনেক সময় যমুনা টিভি অবস্থান নেয়। স্বচ্ছ, ন্যায়পরায়ণ যে সরকারি আসুক, যেই রাজনৈতিক দলই আসুক, সত্য যে নিউজটা এটা আমরা সামনে পাই, এটা আস্থা আছে। সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর ফেক নিউজ থাকে, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, সেইগুলোকে যেন ভ্যালিডেট করা যায়। চারদিকে যমুনার এত জয়ধ্বনি আমাদের স্বস্তি দেয় না। ফুরফুরে হাওয়ায় উঠতে পারে না টিম যমুনা। দায়বদ্ধতা যেন বেড়ে যায় আরও। পৃথিবীর ইতিহাসে এটা বিরল যে একটি সংবাদ মাধ্যম একটি বিপ্লবের অংশীদার হয়েছে এবং সেই সংবাদ মাধ্যমকে নিয়ে সবাই স্লোগান দিয়েছে। মানুষের এক্সপেকটেশনকে তো আমরা ইগনোর করতে পারি না, অসম্মান করতে পারি না। ফলে এত মানুষ, এত দর্শকের চাহিদার প্রতি সম্মান রেখে আমাদেরকে চূড়ায় অবস্থান করতে হবে এবং সেটা নিশ্চয়ই অনেক বড় চাপ। যমুনা টেলিভিশন কেবল পর্দার একটি টেলিভিশন হতে চায় না, হতে চায় না ড্রয়িং রুমে থাকা সেই বোকা বাক্স, বরং কেন্দ্র থেকে প্রান্তের সব সংকট আর সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি নাগরিককে তার সুনাগরিক হয়ে ওঠার জন্য, অধিকার সচেতন করে তোলার জন্য সাংবাদিকতার সবটুকু করতে প্রস্তুত টিম যমুনা। 11 বছর পেরিয়ে 12তে পা দেবার কালে এই আমাদের প্রতিশ্রুতি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 12 বছরে যমুনা টেলিভিশন বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে নাটোরে কেক কেটে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। পরে শিশুদের পরিবেশনায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় অতিথিরা বলেন, গত 11 বছর ধরে দর্শকদের আস্থা ও ভরসার স্থান যমুনা টেলিভিশন। সত্য এবং নির্ভীক খবর প্রচারের জন্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সমান তালে সুনাম কুড়িয়েছে এই টেলিভিশনটি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সিরাজগঞ্জেও উৎসব মুখর পরিবেশে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের মুক্তির সোপানে কেক কেটে উৎসব শুরু হয়। এ সময় অতিথিরা বলেন, দর্শকদের প্রত্যাশা পূরণের শতভাগ সফল হয়েছে যমুনা টেলিভিশন। বর্তমানের মতো ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সত্যের পথে থাকতে যমুনা টেলিভিশনের প্রতি আহ্বান জানান তারা। ঈদের ছুটি শেষে নৌপথে আজ লাখো মানুষ ফিরছে রাজধানী ঢাকায়। ভোর 4টা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল অঞ্চল সহ বিভিন্ন রুটের লঞ্চগুলো। প্রতিটি লঞ্চ ছিল যাত্রী বোঝাই। যাত্রীরা বলছেন, লম্বা ছুটি থাকায় এবার ঈদ যাত্রা ছিল নির্বিঘ্ন, ভাড়া নিয়েও ছিল না অভিযোগ। খুব অল্প সময়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে, কিন্তু বিপত্তি বাধে সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীতে ঢুকতে। বিপুল যাত্রী আর যত্রযত্র বাস ও গাড়ি রাখায় সদরঘাট এলাকায় দেখা দেয় তীব্র বিশৃঙ্খলা। উপায় না দেখে লাগেজ ব্যাগ নিয়ে হাঁটতে থাকেন অনেকে। আগে অতিরিক্ত ভাড়া নিত, ডেকে মনে করেন 500-700 করে ভাড়া নিতে, সিন্ডিকেট ছিল, এবার সিন্ডিকেট নেই। আমরা সুন্দর মতন বাসায় পৌঁছাইতে পারছি, খুবই আনন্দের সহিত ঘুমে লঞ্চে আরাম আয়েশ করে আইছি। হচ্ছে যে এখানে কোনো সিন্ডিকেট হয় না। এবার যাত্রা ভালো ছিল, হ্যাঁ শৃঙ্খলাটা ভালো ছিল। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে বাস আর ট্রেনে রাজধানী ফিরছে নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। এখন পর্যন্ত 16টি ট্রেন ঢাকায় পৌঁছেছে, ঢাকা ছেড়ে গেছে 15টি। সারাদিন আন্তনগর, কমিউটার, লোকাল মিলিয়ে মোট 70 জোড়া ট্রেন চলাচল করবে। 2-1টি বাদে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। রেল কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এবার ঈদ যাত্রা স্বস্তির বলে জানিয়েছেন কমলাপুরের ম্যানেজার। প্রায় সবগুলো ট্রেনই সঠিক সময়ে পৌঁছেছে গন্তব্যস্থলে। স্বস্তির কথা জানিয়েছে বেশিরভাগ যাত্রী। কর্মক্ষেত্রে ফেরার পাশাপাশি যারা ঈদের সময় ছুটি পায়নি তারা যাচ্ছেন অন্যান্য জেলায়। সব মিলিয়ে কমলাপুরের যাত্রীদের বেশ চাপ। কোনো ঝুঁকি ঝামেলা এখনো পাইনি। আসার ট্রেনগুলো যে ঢাকা স্টেশনে সবগুলো ট্রেনই প্রায় সঠিক সময় প্রবেশ করেছে। শুধুমাত্র রংপুর এবং বুড়িমারি এক্সপ্রেস দুটো ট্রেন 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 25 মিনিট বিলম্বে প্রবেশ করেছে। সব ট্রেনেই প্রায় সঠিক সময় গেছে। ইন্ডিফোর্ডের জন্য হয়তো 5-10 মিনিট লেট গেছে, কিন্তু প্রায় সবগুলোই সঠিক সময় গেছে। ভোরেই ঢাকার বিভিন্ন টার্মিনালে যাত্রী নিয়ে ফিরেছে দূরপাল্লার বাসগুলো। যাত্রীরা বলেন, এবার ঈদে বাড়ি যাওয়া ও ফেরার পথে কোনো ভোগান্তি হয়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সেনা টহলের কারণে যানজট হয়নি। এছাড়া টার্মিনালগুলোতে ছিল বাড়তি পাহারা, তাই নিরাপদে ঢাকায় ফিরেছেন মানুষজন। পরিবহন শ্রমিকরাও বলছেন, এবার ব্যবস্থাপনা ভালো ছিল। ঈদ মৌসুমে কোনো রাস্তায় যানজট নাই। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী থাকাতে যানজট কম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের যাত্রা দেখছি প্রতিটা ঈদেই, কিন্তু এবার ঈদের যাত্রা একটু ব্যতিক্রম। ছুটি হয়েছে দীর্ঘমেয়াদী, আর বিশেষ করে সেনাবাহিনী টহল থাকাতে রাস্তাতে যানজট বলতে গেলে মোটেও নাই। না, রাস্তার এখন সার্বিক পরিস্থিতি সব ভালোর ভিতরে আছে, কোনো ধরনেরই নাই। কিছু জায়গায় ভাড়া একটু বাড়তি নিতেছে, আর অধিকাংশ জায়গায় কম। যেতেও খুব একটা সমস্যা হয়নি, আসতেও সমস্যা হয়নি। আসছি প্রায় 3 ঘন্টার মধ্যে চলে আসছি। দেশের বিভিন্ন স্থান থেকে রেল, সড়ক ও নৌপথে ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকেই বিভাগ ও জেলা শহরগুলোর বাস টার্মিনালে দেখা গেছে মানুষের ভিড়। স্টেশনেও আছে যাত্রী চাপ। ভোগান্তি ছাড়া সময় মতোই ছাড়ছে সব ট্রেন। একই চিত্র লঞ্চঘাটে। ভিড় বেড়েছে ঢাকামুখী মানুষের। ঈদের লম্বা ছুটি কাটিয়ে চিরচেনা শহরে ফিরছেন সবাই। সম্মেলনে সমঝোতা স্মারক এবং সাইডলাইন বৈঠক সব মিলিয়ে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু? এবারের সম্মেলনে যেমন নানা জল্পনা কল্পনার অবসান ঘটেছে, তেমনি উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। বিশ্লেষকরা বলছেন, দায়সারা বৈঠক না করে দৃশ্যমান হতে হবে চুক্তি সমঝোতা। সদস্য দেশগুলোর উন্নয়নেও নিতে হবে অভ্যন্তরীণ উদ্যোগ। বাংলাদেশের জন্য নানা জল্পনা কল্পনার অবসান ঘটালো ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। উন্মোচন করলো সম্ভাবনার নতুন দুয়ার।
এবারের বিমস্টেকের সাইডলাইনে ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বেশ কয়েকটি বৈঠক, যার অন্যতম ইউনুস মোদি বৈঠক। আসিয়ান সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে থাই এলিটদের সমর্থন চান প্রধান উপদেষ্টা। দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বাংলাদেশ থাইল্যান্ড সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। এছাড়া প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান শিউয়ের বৈঠক হয়, যেখানে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে এবারের সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু? বিশ্লেষকরা বলছেন শুধু বৈঠক হলেই চলবে না, সাথে থাকতে হবে অগ্রগতিও। কাজে লাগাতে হবে বিমস্টেকের সম্ভাবনার পুরোটা। একটাই প্রাপ্তি এখন পর্যন্ত বিমস্টেকের সেক্রেটারিয়েটটি বাংলাদেশে অবস্থিত, এটুকুই আমি প্রাপ্তি হিসেবে দেখি। প্রত্যাশা থাকবে এটি যাতে শুধুমাত্র বিমস্টেক দেশগুলোর ভিতরে ইন্ট্রা ট্রান্সপোর্ট নেটওয়ার্কের অংশ যাতে না হয়, এখানে যাতে ইন্টার অর্থাৎ বিমস্টেকের বাইরের দেশগুলোর সাথেও যাতে এই দেশগুলো কানেক্টেড হতে পারে এই মেরিটাইম কানেক্টিভিটির মাধ্যমে, সেটি যাতে এখানে হয়। বিমস্টেকের সদস্য রাষ্ট্র ভারত ও থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গীকারের অভাব আছে মন্তব্য এই বিশ্লেষকের। যে কোনো চুক্তির ব্যাপারে দেশগুলোকে আন্তরিক হতে গুরুত্বারোপ করেন তিনি। রাজনৈতিক অঙ্গীকারের অভাব বিশেষ করে ভারত এবং থাইল্যান্ডের ভিতরে। বড় দুটো দেশের উচিত হবে তাদের অন্যান্য যে সমস্ত যোগাযোগ কোঅপারেশন রয়েছে সেগুলোর বাইরে গিয়ে কিভাবে বিমস্টেক কোঅপারেশনকে তারা গুরুত্বের সাথে দিয়ে অন্তত গুরুত্বপূর্ণ 3টি বা 4টি যেগুলো কিনা নেগোসিয়েশন পর্যায়ে রয়েছে এই আলোচনাগুলো শেষ করে এগ্রিমেন্ট স্বাক্ষর করে। দুদেশের মধ্যকার বৈঠককে ফলপ্রসূ করতে উভয় পক্ষকে কিছু অভ্যন্তরীণ উদ্যোগ নিতে হবে মন্তব্য বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী পর্যায়ে আলাপ আলোচনা হলে অন্তত পারস্পরিকভাবে আমরা পরস্পরকে আশ্বস্ত করতে পারবো যে আমরা এমন কোনো কাজ করব না যাতে তোমার ক্ষতি হয়। জানি আদর্শিকভাবেও খানিকটা কিন্তু দূরত্ব বেড়ে এসছে, তো কাজে সেই জায়গাগুলোতে আমাদের দিক থেকেও কিছু অভ্যন্তরীণ উদ্যোগের প্রয়োজন হবে, তাদের দিক থেকেও অভ্যন্তরীণ কিছু উদ্যোগের প্রয়োজন হবে সম্পর্ককে স্বাভাবিক গতিতে নিয়ে আসতে। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হয়েছে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর। তবে এত আয়োজন থেকে কেবলমাত্র তখনই উপকৃত হওয়া সম্ভব যখন সব সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটবে। যে সম্ভাবনা নিয়ে আছে এই আঞ্চলিক সংস্থাটি, সেই সম্ভাবনার পুরোটা তখন কাজে লাগাতে পারবে সদস্য দেশগুলো। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। হলে যোগ দিয়েছেন সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা। সকাল 8টার আগেই নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করেন তারা। শ্রমিকদের স্বাগত জানায় কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকরা জানান এবার স্বস্তির যাত্রা শেষে আনন্দের সাথে কাজে যোগ দিয়েছেন তারা। এদিকে ডিইপিজেডের অধিকাংশ কারখানাও উৎপাদন শুরু হয়েছে। নিরাপত্তা দিতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শুক্রবার ব্যাংককের শাংগ্রি-লা হোটেলে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাসকিন সিনাওয়াত্রার সাথে সাক্ষাৎ করেন। এই সময় তারা চিয়াংমাই ও চট্টগ্রামের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিমান রুট পুনরায় চালুর ব্যাপারে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের আসিয়ান সদস্য পদের পরিকল্পনার জন্য থাসকিনের সমর্থন চান। রোহিঙ্গা সংকট সমাধান এবং সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও থাসকিনের সহযোগিতা কামনা করেন অন্তর্বর্তী সরকার প্রধান। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তে প্রাথমিকভাবে ক্ষতিতে পড়বে না বাংলাদেশ। এই অবসরে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে চাপ তৈরি করতে পারলে নীতি পরিবর্তন করতে পারে যুক্তরাষ্ট্র। তাই হতাশ না হয়ে সরকারকে কার্যকরী ভূমিকা রাখার পরামর্শ আন্তর্জাতিক বিশ্লেষকদের। পোশাক রপ্তানি খাতে ভারতের অনভিজ্ঞতা এবং ভিয়েতনামের রপ্তানির ক্যাটাগরি পৃথক, তাই দেশ দুটির পক্ষে শিগগিরই বাংলাদেশের বাজার দখল করা সম্ভব নয় মনে করছেন সংশ্লিষ্টরা। ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বকে চমকে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই সিদ্ধান্ত আসলো বাংলাদেশের বিপরীতে। পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে এতদিন 15% কর দিতে হলেও এখন দিতে হবে 37%। এমন সিদ্ধান্তে ভরকে যাবার কোনো কারণ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের কর নীতিতে সিদ্ধান্ত হলেও তা পরিবর্তনের সুযোগ থাকে বলে মত তাদের। আমরা যেহেতু এখনো পর্যন্ত মিড টিয়ার, লো টিয়ার প্রোডাক্টসগুলি পাঠাই, সেইখানে হয়তো বড় রকমের কোনো ধাক্কা এই মুহূর্তে আসবে না, কিন্তু মুশকিলটা হবে লং টার্ম। কারণ এটার কারণে যে অন্যান্য দেশগুলির মধ্যে যে ট্যারিফ যুদ্ধ যেটা শুরু হয়েছে এবং প্রত্যেকেই এখন বিভিন্ন রকমের নেগোসিয়েশন করবেন, এই নেগোসিয়েশনের মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে
যে ধরনের অ্যাক্সেস পাবেন সেইটার সাথে আমাদেরকে কম্পিট করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলার মাধ্যমে তৈরিকৃত পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেই কর ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন BKMEA সভাপতি। এক্ষেত্রে জোরালো লবিং চালানোর পরামর্শ তার। ট্রাম্প কিন্তু এই ধরনের একটা ইঙ্গিতও দিয়েছে যে তাদের দেশের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য যদি আমরা রপ্তানি করি সেটাও একটা নেগোসিয়েশন করে আমরা একটা কিছু পেতে পারি। তো সেই জায়গাটা আমার মনে হয় এখন একটা, আমরা অনেক দিন যাবতই বলে আসছি, কিন্তু এখন একটা এটার জন্য একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে। একটা বাইলেটারাল আমরা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আমরা করতে পারি যে তোমার র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য আমি রপ্তানি করবো, এটা আমাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিবা। কূটনৈতিক তৎপরতা তো প্রতিদ্বন্দ্বী ভারত ও ভিয়েতনামও চালাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ নতুন কি অফার করতে পারে সে বিষয়ে কাজ করার পরামর্শ দিচ্ছেন অধ্যাপক শাহাব এনাম খান। তাদের যে ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্সে যারা ল মেকার আছেন তারাও কিন্তু এখন এগুলিকে ক্রিটিসাইজ করছেন এবং সেই ক্ষেত্রে বেশ কিছু লিগ্যাল প্রসিজিওরও শুরু হয়েছে। পরিবর্তনের যথেষ্ট জায়গা আছে, সেই জায়গাতে আমাকে এফেক্টিভ ডিপ্লোমেসি, প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি এবং সেই সাথে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি, প্রত্যেক ফর্মের ডিপ্লোমেসিতে যেতে হবে। এখন এটা আমরা যত দ্রুত করতে পারি তত ভালো। আপাতত স্বস্তি হলো পোশাক খাতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম স্বল্প মূল্যের কোনো পোশাক তৈরি করে না, আর ভারতের প্রস্তুতি পর্যাপ্ত নয়। যা করার করতে হবে এই অবসরের মাঝেই, কিন্তু সময়টা খুব বেশি নয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে দক্ষিণ সিটির ময়লার ভাগার পরিদর্শনে গিয়ে পরিবেশ উপদেষ্টা জানান, মাতোয়াল স্যানিটারি ল্যান্ডফিলের আশেপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়া হবে। ময়লার ভাগারে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না, ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সীসা আলাদা করা যাবে না বলেও জানান রেজওয়ানা। পার্শ্ববর্তী দুটি স্টিল মিল বন্ধের নির্দেশ দেওয়ার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, তবে শিগগিরই এই ময়লার ভাগার মাতোয়াল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয়। এ সময় ময়লার ভাগার সরানো ও ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানায় মাতোয়ালবাসী। আমরা চাচ্ছি এটাকে এখান থেকে সরে যাক, এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। ময়লাটা সরাতে তো সমস্যা, হয়তো কষ্ট বেড়ে যায়, তারা আগুনটা জ্বালায় দেয়, জ্বালাই দিলে কি হয়, ময়লাটা আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেতেছে। ব্যাটারি রোডটা আপনাদেরকে সাথে নিয়ে বন্ধ হয়েছে, আবার যখন যদি পোড়াবার ধৃষ্টতা দেখায় সেই সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে ধরবো। আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা, যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে, যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। বিস্ফোরণের ধাক্কায় আকাশে উড়ছে মরদেহ, এমন বিভৎসতার সাক্ষী হয়েছে গাজা। সেই রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সাংবাদিকের ক্যামেরায়, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেও অবশ্য থামেনি ইসরায়েলের আগ্রাসন। এই দৃশ্যের বর্ণনা দেওয়ার সাধ্য কার? নৃশংসতা, নির্মমতা, বর্বরতা, কোনো শব্দই কি জুৎসই? সিনেমার দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয়, বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া, তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ, বোমার আঘাতে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন মানবদেহ। যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এতটাই তীব্র এর বিস্ফোরণ, যার প্রভাবে এমন বিভৎসতা। স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্স হ্যান্ডেলের রোমহর্ষক এই ভিডিওর সাথে গাজার সাংবাদিক মোতাসিম দালাউলের ক্যাপশন, ইসরায়েলি দখলদারদের ব্যবহৃত মার্কিন রকেটে বেহেশতের পথে শিশুদের আত্মা আর দেহ। একের পর এক পোস্ট আর কমেন্টে চলছে নিন্দা সমালোচনার ঝড়। 1.5 বছরের ইসরায়েলি আগ্রাসনে 50,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু। কেবল সংখ্যা দিয়ে তো এই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয়। নির্মমতার কোনো নজির যেখানে বাদ পড়েনি, গণহত্যা শব্দটিও সেখানে যেন খুব হালকা বলে মনে হয়। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।